নব নব রূপে এসো। ওঙ্কারনাথ অনুধ্যান কিঙ্কর বিঠ্ঠল রামানুজ মহারাজ। ত্রিনাদপি শুনেছেন। 1961 সালের জুলাই মাস, সীতারাম পুরীধামে সমৌন অবস্থান করছেন। মৌনকালীন ক্ষেত্র সন্ন্যাসী আশ্রমের বাইরেও যান না। এদিকে শ্রীমৎ প্রাণকিশোর গোস্বামীজির ঐকান্তিক আহ্বান এসেছে নিখিল ভারত বৈষ্ণব মহাসম্মেলনে উপস্থিত থেকে একদিনের জন্য কৃতার্থ করতে হবে। সীতারাম তাঁর বর্তমান অসুবিধার কথা গোস্বামীজিকে করজোরে জানিয়ে আসতে নির্দেশ দিলেন। লিখে জানালেন, গোস্বামী মহাশয়ের পত্র দে সীতারাম একবার মাথায় ঠেকাবে। 12 জুলাই সসঙ্গী গোস্বামীজি আশ্রমেই উপস্থিত। মৌনকুটির প্রেমকুঞ্জের সামনে তাঁরা গভীর শ্রদ্ধা নিয়ে দাঁড়িয়েই রইলেন। সীতারাম অনতি বিলম্বে উঠেই তাঁর চিরাচরিত নিয়মে বৈষ্ণবদের দিকে দণ্ডবৎ হলেন। তারপর নিজ কম্বলটি বার করে অতিথিদের বসালেন। গোস্বামীজি, আপনার মতো মহান পুরুষকে লাভ করে আজ আমরা আনন্দিত। এখন আমাদের আর কে আছে? আপনাকে যেতে হবে, উপদেশ দিতে হবে। এই সম্মেলন সার্থক হবে আপনার আশীর্বাদে। সীতারাম, মৌনে বের হই না। মৌনের নিয়মই হলো সর্বসঙ্গ ত্যাগ। গোস্বামীজি, আপনি নিয়ম ভাঙবেন কি রাখবেন তা আমরা জানি না। আমরা সভায় একদিন আপনার উপস্থিতি ও দর্শন পেলেই হলো। যদি ভাষণ না দেন, আপনার লিখিত ভাষণ কেউ পাঠ করে শোনাবে। সীতারাম, সীতারাম বৈষ্ণবদের দাসানুদাস। আপনাদের উপর ভার, আপনারা যা বলবেন সে তাই করবে। গোস্বামীজি শ্রদ্ধায় মস্তক অবনত করলেন। অবশেষে সীতারাম যেতে সম্মত হলেন। স্থির হল তাঁর উপস্থিতিতে নামাবতার কেউ পাঠ করবে। অতঃপর সীতারামের ইঙ্গিতে শ্রীমৎ ধ্যানানন্দজি তাঁদের প্রসাদ গ্রহণের জন্য প্রার্থনা জানালেন। এখনো স্নান না হওয়ায় তাঁরা অসম্মত হলেন। অগত্যা সীতারাম লিখে জানালেন, তবে বেশি করে ফলমূল এনে দে। প্রত্যাবর্তনকালে সীতারাম আশ্রমের শেষ সিঁড়ি পর্যন্ত তাঁদের অনুগমন করলেন। জগৎগুরু কাঞ্চি কামকোটি পীঠাধীশ শ্রীমৎ শঙ্করাচার্য জয়েন্দ্র সরস্বতীজি মহারাজ সেবার কলকাতায় পদার্পণ করেছেন। হাজরা রোডে ন্যাশনাল স্কুলে তাঁর ক্যাম্প বসেছে। সহস্র দর্শনার্থীর ভিড়। সেই ভিড়ের মধ্যে সীতারামও মিশে গেলেন। ট্রুথ পত্রিকা ও শাস্ত্র ধর্ম প্রচার সভার অন্যতম কর্ণধার শ্রী নির্মল কুমার সেনগুপ্ত মহাশয়ও শঙ্করাচার্যজি কর্তৃক আহত হয়ে ঘটনাচক্রে ঠিক সেই দিনই ওই সময়েই সেখানে উপস্থিত হয়েছেন। উপস্থিত হয়ে তিনি কি দেখলেন তার মনজ্ঞ বর্ণনাটি তুলে ধরা যায়। কয়েকটি দরজা ও করিডর পেরিয়ে একতলার একটি হল ঘরে পৌঁছলাম। গিয়ে দেখি এক অপূর্ব দৃশ্য। জগৎগুরুর জন্য একটি অল্প উঁচু কিন্তু বেশ চওড়া ডায়াস, তার উপর মখমলের কাপড়, তার উপর মৃগচর্ম। শঙ্করাচার্য মহারাজ দণ্ড হাতে সেই ডায়াসের উপর দাঁড়িয়ে, আর এক হাতে তাঁর পদপ্রান্তে সাষ্টাঙ্গ প্রণিপাতরত ভূতল শয়ান ঠাকুর সীতারাম দাসের প্রতি অঙ্গুলি নির্দেশ করে বলছেন,
অপূর্ব অপূর্ব প্রেম। আমার দিকে তাকিয়ে বললেন, ऐसा प्रेम कभी नहीं देखा, कभी नहीं देखा और कभी नहीं देखेंगे। এই অপূর্ব দৃশ্য দর্শনে পুলকিত হয়ে নির্মল কুমার লিখেছেন, আসন নিয়ে লড়াই নেই, বিদ্যার বড়াই নেই, কোনো সমারোহ নেই, কোলাহল নেই, আছে শুধু দৈন্য, আছে শুধু প্রেম। তাই অন্তরে বাইরে নিবিড় নিঃসীম শান্তি। আর একটি মোহন দৃশ্য, মহামিলন মঠে শঙ্করাচার্যজি শ্রীমৎ জয়েন্দ্র মহারাজ পদার্পণ করবেন স্থির হয়েছে। সীতারাম এসে পৌঁছলেন আগের দিন রাত্রি 2টো নাগাদ। সারা রাত ওপরে শোবার ঘরে গেলেনই না। বললেন, ছেলেরা প্রণাম মঞ্চ ও নাম মঞ্চ সাজাবে নিচে, এটা যদি ওপরে গিয়ে শুয়ে থাকে ওরা উৎসাহ পাবে না। নাম মঞ্চেই শুয়ে রইলেন। সারা রাত ফুল মালা দিয়ে মঞ্চ সাজানো হলো। রাত্রেই আদেশ করলেন, এর গুরু পরম গুরুর ছবি নয়, তিনি আসবেন, তার মতো করে আশ্রম সাজাও, আদি শঙ্করাচার্যের ছবি চাই। সঙ্গে সঙ্গে ছবি আঁকলেন তার প্রিয় তরুণ পার্ষদ শ্রীমন অভয়ানন্দজি। ছবি আঁকা হলো, সাজানো হলো, গেরুয়া কাপড় দিয়ে ঢাকা সদ্যকৃত গদি বালিশ, রূপার থালায় ফল ফুলের অর্ঘ্য। শ্রী শঙ্করাচার্যজি পদব্রজে দক্ষিণেশ্বরে গঙ্গার ঘাট থেকে আসবেন, তাই এক দলকে প্রস্তুত রাখলেন মঠের আগে ভাগে সীতারাম বৈদিক মহাবিদ্যালয়ের গেটে, ফুল মালা নিয়ে প্রত্যুগমনের জন্য। ঠাকুরের বিশ্রাম হয়নি, শরীরও ভালো নয়, তাই জোর করে ভেতরে রাখা হলো। জনতার ভিড় জমে গেল ভোর না হতেই। কিন্তু সাক্ষাৎকারের পূর্ব মুহূর্তেই সীতারাম এগিয়ে এসে প্রচন্ড অমসৃণ খোয়ার রাস্তায় সাষ্টাঙ্গ প্রণাম সহ অভ্যর্থনা জানালেন তার পৌত্রের সমবয়সী নবীন সন্ন্যাসীকে। নিজে ভিড় ঠেলে তাকে মঞ্চে নিয়ে এলেন। তারপর তার পাশেই নির্দিষ্ট আসনে না বসে আগাগোড়া হাত জোর করে তার পায়ের কাছটিতে দাঁড়িয়ে থেকে নিক্ষিপ্ত পুষ্পরাশি তার পা থেকে হাত দিয়ে সরিয়ে দিতে লাগলেন। সীতারামের বিনয় ও অতিথি পরায়ণতায় মুগ্ধ শঙ্করাচার্যজি যাবার আগে ভাব বিজড়িত কণ্ঠে বলে গেলেন, ऐसा शांत न भूत न भविष्यति। সীতারাম বহুদিন হতেই শ্রীমন মোহনানন্দ ব্রহ্মচারীর মিলনাকাঙ্ক্ষী ছিলেন, কিন্তু যোগাযোগ হয়ে ওঠেনি। সেবার এক সুযোগ এলো। শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীজির সুবিখ্যাতা শিষ্যা রানী হিমলতা দেবী সীতারামকে দেওঘর আশ্রমে শ্রী শ্রী মোহন বাবার মহারুদ্র যজ্ঞ দেখবার জন্য সাদর প্রার্থনা জানালেন। 1358 সাল দোল পূর্ণিমার দিনে মহাযজ্ঞের পূর্ণাহুতি, বিপুল সমারোহ, চতুর্দিকে ব্রাহ্মী শোভা। এরই মধ্যে সীতারাম শ্রীমন ব্রহ্মচারীজির রুদ্ধ দুয়ার প্রান্তে এসে ঐকান্তিক ব্যাকুলতা নিয়ে দাঁড়িয়ে রইলেন। সর্বত্র পরমানন্দের প্লাবন। কেউই ঠিক এই পূর্ণাহুতির পুণ্য লগ্নে সীতারামের উপস্থিতি কল্পনা করতে পারেননি। অল্পক্ষণ পরেই উজ্জ্বল কান্তি মোহন মূর্তি বহিরাগত হলেন, আর তৎক্ষণাৎ রিক্ত ভূষণ সীতারাম ভূমিতেই তাঁর সুদীর্ঘ দিব্য তনু লুণ্ঠিত করে দিলেন। রানী হেমলতা এই অকল্পনীয় দৃশ্য দর্শনে বড় কুণ্ঠার সঙ্গে বলে উঠলেন, বাবা এ কি করেন? মোহন বাবা যে আপনার পুত্রস্থানীয়। ধীরে ধীরে সীতারাম উঠে দাঁড়ালেন। সেই সদা বিনম্র মূর্তি শ্রী শ্রী ব্রহ্মচারীজিও আপ্যায়নে ত্রুটি করলেন না। ফল মিষ্টি তসর বস্ত্র প্রভৃতির দ্বারা সীতারামকে যথাবিধি অর্চনা করলেন। তারপর
উভয়ে এগিয়ে চললেন যজ্ঞস্থলের দিকে। যেমন মোহন যজ্ঞেশ্বর, তেমনি শোভন যজ্ঞস্থল। বিরাট হোমকুণ্ডে একাদশ দিবসের সর্বদেব মুখ সহস্র লেলিহান জিহ্বা বিস্তার করে প্রজ্বলিত। পুনঃ পুনঃ স্বাহা স্বাহা অর্পণ মন্ত্রে ভূদেবগণ মুখরিত। এই অপার্থিব দৃশ্য অপলক নেত্রে দর্শন করতে করতে সীতারাম সমাধিস্থ। ক্ষণমাত্র ঈশ্বর প্রসঙ্গে যিনি সমাহিত হয়ে পড়েন, এমন উদ্দীপিত ক্ষেত্রে তাঁর সমাধি আশ্চর্য কি! প্রত্যাবর্তন করে সীতারাম মোহনানন্দজিকে এক ভক্তি বিনম্র পত্র লিখলেন। শ্রীচরণ কমলেশু বাবা, আপনার শ্রীচরণ হইতে বিদায় লইয়া গতকল্য রাত্রিতেই বর্ধমানে উপস্থিত হইয়াছি। পূর্ব হইতেই দর্শন পিপাসা ছিল। হেমলতা মাতার পুস্তক পাঠে সেই পিপাসা বর্ধিত হয়। বাবার সাক্ষাৎ লাভে সেই পিপাসা শান্ত হইল না, পরন্তু পরিবর্ধিত হইল। কি জানি আবার কবে দর্শন পাইব। কেমন আছেন? প্রণাম জানিবেন। শ্রীচরণে নিবেদন, আপনার সীতারাম। এরপর বহুবারই শ্রীমৎ মোহনানন্দজির সঙ্গে সীতারামের মিলন ঘটেছে। কখনো সীতারাম গিয়েছেন, কখনো মোহন বাবা এসেছেন। কাশীধামে গঙ্গোপরী একটি মিলন দৃশ্য বিশেষ স্মরণীয় হয়ে আছে। 1375 সাল বৈশাখ মাস, সীতারাম গঙ্গা গর্ভে একান্তবাস করছেন একটি সুন্দর বজরায়, যার নাম দিয়েছেন জাহ্নবী জলযান। একান্তবাসে থাকলেও বিশিষ্ট দর্শনার্থীদের নিবারণ করা হয়নি। এই জাহ্নবী জলযানেই এসে সীতারামের দর্শন ও করুণা লাভে ধন্য হয়েছেন বিশ্ববিখ্যাত সেতার শিল্পী রবিশঙ্কর, মনীষী দিলীপ রায়, ডক্টর গৌরীনাথ শাস্ত্রী, প্রখ্যাত সরোদবাদক শ্রী যতীন ভট্টাচার্য প্রভৃতি। মহাত্মাদের মধ্যে শ্রীমৎ অসীমানন্দ সরস্বতী মহারাজ একদিন সীতারাম মিলনে বিশেষ আনন্দ লাভ করে গেলেন। 12ই বৈশাখ পাঠচক্রের পর সীতারাম বজরা শীর্ষে বসে নাম শুনছেন ও গঙ্গা দর্শন করছেন। ভাবস্থ অবস্থা। এমন সময়ে শ্রী নাম মুখর বহুজনবাহী একটি সুদৃশ্য বজরা নয়ন গোচর হল। একজন সংবাদ বাহক জানিয়ে গেলেন, সপরিকর শ্রীমন মোহনানন্দ ব্রহ্মচারীজি সীতারাম দর্শনে আসছেন। ভক্ত শিষ্য পরিপূর্ণ বজরা, অপরদিকে প্রবাহ প্রতিকূল, তাই আসতে কিছু বিলম্ব হচ্ছে। মোহনা গমনের সংবাদ শ্রবণ মাত্র সীতারাম উল্লসিত হয়ে উঠলেন। আর সামান্য বিলম্ব তার অসহ্য হল। সেবকদের নির্দেশ দিলেন, তোদের বজরাটাই এগিয়ে নিয়ে চল। মোহন পূর্ণচন্দ্রের আকর্ষণে সীতারাম সমুদ্র উদ্বেলিত হয়ে উঠছেন। প্রেম ও জোয়ার অনতি বিলম্ব ঈপ্সিত মিলন ঘটিয়ে দিল। পূজ্যপাদ ব্রহ্মচারী মহারাজ বদ্ধাঞ্জলি হয়েই সীতারামের বজরায় চলে এলেন। প্রেমানন্দে আলিঙ্গন বদ্ধ করে সীতারাম তাকে সমাদরে আসনপরি বসালেন। মোহনানন্দজি, বহুদিন দেখা হয়নি। বর্ধমানে একবার দেখা হয়েছিল, তারপরে এই দর্শন। আপনি যখন বালিতে যতবারই ভেবেছি, স্থির করেছি দেখতে যাব, ততবারই শুনেছি এখন নাকি নিষেধ আছে, তাই আর যাওয়া হয়ে ওঠেনি। সীতারাম, সে নিষেধ আপনার জন্য নয়, আপনার জন্য দ্বার সদা উন্মুক্ত। কতদিন এখানে থাকবেন? মোহনানন্দজি, পরশুই চলে যেতে হবে। দেওঘরে অক্ষয় তৃতীয়ায় গোপাল প্রতিষ্ঠা আছে। কিছুক্ষণ এইভাবে আলাপের পর মোহন বাবা বিদায় প্রার্থনা করলেন। দর্শনে কৃতার্থ হলাম। সীতারাম কৃতকৃতার্থ। সীতারাম যুক্ত করে বিদায় নমস্কার জানালেন। 1375 সনে জ্যৈষ্ঠ মাসে সীতারাম বোম জানে আকস্মিক কলকাতা পদার্পণ করলেন। মেডিকেল কলেজে মৃত্যু শয্যায় শায়িত ভক্তবর পদ্মলোচনজিকে
সঞ্জীবিত করতে। মেডিকেল কলেজেই এক ফাঁকে মোহনানন্দজিকে পাশে ডেকে বললেন, শুনছি মোহন বাবা কলকাতায় এসেছেন, খবর নেই কোথায় আছেন, দর্শন করতে যাব। অনুসন্ধানে জানা গেল মোহন বাবা বালিগঞ্জে তাঁর প্রিয় ভক্ত শ্রী অনিল মিত্রের বাসভবনে অবস্থান করছেন। উৎকণ্ঠিত সীতারাম মোহন মিলনে অগ্রসর হলেন। সেবককে নির্দেশ দিলেন, কিছু ফলমূল সঙ্গে নাও, খালি হাতে সাধু দর্শনে যেতে নেই। গন্তব্যস্থলে পৌঁছে জানা গেল ব্রহ্মচারী মহারাজ সেলিমপুর গিয়েছেন, ফিরতে রাত্রি হবে। অগত্যা ফলের ঝুড়ি নামিয়ে দিয়ে সীতারাম আবার মেডিকেল কলেজে পদ্মলোচনজির পাশে এসে বসলেন। এর মধ্যে আকাশে সহসা নবমেঘের সঞ্চার, বিদ্যুৎ গর্জন, অবশেষে অবিরল বাড়িধারা। এদিকে সীতারামের প্রাণে মোহন মিলনের তীব্র বাসনা। মেঘের ভ্রুকুটি উপেক্ষা করে আবার সীতারাম বেরিয়ে পড়লেন অভিলষিত দর্শনে। এবার দর্শন মিলল। প্রেম বিগলিত কণ্ঠে সীতারাম বললেন, সেদিন কাশীতে অন্ধকারে আপনার মুখখানি ভালো করে দেখতে পাইনি, তাই আজ আবার এসেছি, দেখে বড় আনন্দ হল। সমধিক উল্লসিত মোহন বাবা ঠাকুরের যথাবিধি অর্চনা করলেন। তারপর কিছু ভাষণ দেবার জন্য সেবক মারফত তিনি মাইক ও টেপ রেকর্ডারটিকে সীতারামের দিকে এগিয়ে দিলেন। সীতারামের তখন জমাট অবস্থা, ভাষণ দিতে গেলেই কণ্ঠ রোধ হয়ে যায়। তাই মোহন বাবুর কাছেই পাল্টা অনুরোধ রাখলেন, বাবার ভজন শোনবার তো কখনো সৌভাগ্য হয়নি। সীতারামের অনুরোধে মহারাজজির তাঁর দেবদুর্লভ কণ্ঠে শ্রবণ মঙ্গল ভজন গাইলেন। दो दिन जगत का मेला, सब चला चली का खेला, ये नश्वर है संसारा, करो भजन हरि का प्यारा। শ্রবণ তৃপ্ত সীতারাম এবার বিদায় প্রার্থনা করলেন। গৃহকর্তা শ্রী মিত্র পুনরায় সীতারামের পদধূলি প্রার্থনা করলেন। মোহন প্রিয় সীতারাম উত্তর দিলেন, বাবা মোহন বাবা আসলেই বেটা সীতারাম আসবে। শ্রী শ্রী আনন্দময়ী মার সঙ্গে সীতারামের বড় উপভোগ্য মিলন দৃশ্য বহুবারই অনেকে দর্শন করেছেন। বর্তমান অধ্যায়ে একটি ইদানিংকার মধুর মিলন কাহিনী প্রাসঙ্গিক হবে। 1980 সালের নভেম্বর মাসে ঋষিকেশের কৈলাস আশ্রমের শতাব্দী সমারোহ উৎসবে বিশেষভাবে আমন্ত্রিতা হয়ে শ্রী শ্রী মা আসছেন। তাঁর বার্ষিক সংযম সপ্তাহ উৎসবের আয়োজন একই স্থানে স্থিরীকৃত হয়েছে। সীতারামের গুজরাটের ঠাসা কর্মসূচি। এর মধ্যে হঠাৎ দিল্লিতে তাঁর গুরু মাতাকে বিজয়ার প্রণাম জানাতে এলেন। ফেরবার পথে একদিন ঋষিকেশ, একদিন বৃন্দাবন, একদিন দিল্লি। দিল্লি থেকে আবার গুজরাট যাত্রা। বৃন্দাবনে হঠাৎ মায়ের সঙ্গে দেখা আর মার সাদর নিমন্ত্রণ, বাবা তুমি সংযম সপ্তাহে আসবে তো? তুমি এসো বাবা, তোমাকে চাই। এদিকে মেহেশনা দ্বারকার অনুষ্ঠান পূর্ব নির্দিষ্ট হয়ে আছে। তাই সীতারাম ইতস্তত ভাবে বললেন, মা মা এখন এদিকটা আলো করুক, বেটা গুজরাটটা জমিয়ে দিক। মা এখন এদিকটা আলো করুক, বেটা গুজরাটটা জমিয়ে দিক। মা নাছর বান্দা। অগত্যা সীতারাম রাজি হলেন। কথা প্রসঙ্গে বললেন, মার 5 বছর আগে এটা এসেছে, এটা আগে রাস্তা ঝাড়ু দিয়েছে, মা তারপর এসেছেন। সীতারামের বিনয় বচনে সকলেই বিস্মিত। সীতারামের নির্দেশে ঋষিকেশ আশ্রমে মার ভক্ত শিষ্যদের অবস্থানের জন্য সুব্যবস্থা নেওয়া হলো। মার জন্য একটি স্বতন্ত্র ঘর নতুন করে সাজানো হলো। তাতে নতুন খাট, বিছানা, বালিশ আর সর্বোপরি সবার মা আনন্দময়ী মার মাল্যভূষিত একটি সুন্দর আলেখ্য। সংযম সপ্তাহ উৎসবে মা এলেন। সমগ্র ঋষিকেশ হরিদ্বার অঞ্চলে বিপুল সারা জাগল। নিত্য নিয়মিত ধ্যান, জপ, পাঠ, প্রার্থনা, কীর্তন, প্রবচনে এক মহাদিব্য পরিবেশের সৃষ্টি হলো। সবই সুন্দর, কিন্তু সীতারামের উপস্থিতি বিনা সীতারাম ও মার ভক্ত গোষ্ঠীর আনন্দ যেন পরিপূর্ণ হচ্ছিল না। মাও সাগ্রহে
সীতারামের জন্য অপেক্ষা করছিলেন, বারবার খবরাখবর নিচ্ছিলেন। অবশেষে সংযম সপ্তাহের শেষ দিনের 21শে নভেম্বর 1980 সর্বশেষ অনুষ্ঠানটির পূর্ব মুহূর্তে এই অতি বৃদ্ধ বয়সে একেবারে গুজরাট থেকে বালকের মতো ছুটতে ছুটতে ঋষিকেশে পৌঁছলেন সীতারাম রাত্রি 10টা নাগাদ, মাতৃমিলন লালসায়। নিজ আশ্রমে আর নামলেন না, একেবারে সোজা কৈলাস আশ্রমে গিয়ে মার পদতলে লুণ্ঠিত হলেন। যে সময়টিতে পৌঁছেছিলেন সেটি যেন ঈশ্বর নির্দিষ্ট লক্ষণ যে সময়টিতে পৌঁছেছিলেন সেটি যেন ঈশ্বর নির্দিষ্ট ক্ষণ ছিল। শেষ দিনের রাত্রির কর্মসূচি সমাপ্ত প্রায়, মাত্র মহানিশা ধ্যান বাকি। মা মঞ্চেই সামান্য বিশ্রামরতা। এরই মধ্যে সীতারাম গিয়ে পড়লেন। পরমানন্দে মা উঠে বসলেন। বাবা, বাবা, নম নারায়ণ, নম নারায়ণ। তোমার আশায় কদিন বসে আছি। তোমরা বাবাকে বসবার আলাদা আসন দাও, বাবার আসন আনো। তার অবসর না দিয়েই সীতারাম সর্বসাধারণের আসনে বসে আকুল নয়নে মার দিকে চেয়ে বললেন, বহু দূর থেকে, গুজরাট থেকে ছুটতে ছুটতে আসছি, দুদিন দুরাত গাড়িতে, তাই দেরি হয়ে গেল মা। বাবা, বাবা, তুমি কিছু উপদেশ দাও, সবাই শুনুক। ভাঙা হাটে আর কি বলি মা। না বাবা, হাট এখনো ভাঙেনি, আস্ত আছে, তুমি সমাপ্তি করো। মার আহ্বানে সীতারাম সংক্ষিপ্ত ভাষণ দিলেন। ইত্থং যদা যদা বাধা দানবোত্থা ভবিষ্যতি তদা তদা বতির্জহং করিষ্যামি সংখ্যয়ম। মা কি এই একবার আসছেন গা? যুগে যুগে আসছেন, বারবার আসছেন। যখনই ধর্মের গ্লানি আর অধর্মের অভ্যুত্থান, জগৎ কল্যাণের জন্য মা বারবার অবতীর্ণ হচ্ছেন। আর কি বলি মা, তোমার হাটে হাঁড়ি তো ভাঙলাম। মহানিশার ধ্যান শুরু হতে আর সামান্য ক্ষণ বাকি আছে। এবার ঠাকুর উঠলেন। মার দিকে মুখ করে পিছু ফিরতে ফিরতে খানিকটা এসে অগ্রমুখী হতেই কৈলাসেশ্বর বিদ্যানন্দগিরির সাদর অভ্যর্থনা। 7 দিন ধরে আপনার অপেক্ষায় আছি, বড় বিলম্বে এলেন। বিলম্বে যখন এলেন, একটু বিলম্বেই যান, তাড়াতাড়ি কেন? রাত্রি হয়েছে, তাছাড়া এখন মার নির্দিষ্ট প্রোগ্রাম। বিদায় জানিয়ে ঠাকুর এগিয়ে চললেন। মঞ্চে এরপর যিনি ঠাকুরকে সাষ্টাঙ্গে প্রণিপাত সহ ঐকান্তিক অভ্যর্থনা জানালেন, তিনি ঠাকুরের পরম অনুরাগী সন্ন্যাসী শ্রেষ্ঠ চিদানন্দজি, প্রেসিডেন্ট, ডিভাইন লাইফ সোসাইটি। পরের দিন কঙ্খল ফেরার মুখে মা একবার সীতারামের আশ্রমে আসবেন খবর এলো। সময় নির্দিষ্ট করে দিয়েছিলেন মা পৌনে 3 থেকে 3টের মধ্যে। প্রস্তুত ভোগ গ্রহণ না করেই সীতারাম মার জন্য সাগ্রহে অপেক্ষা করতে লাগলেন। ঘড়ির কাঁটা 3টার দিকে এগিয়ে চলল। 3টা বাজলো, ঠাকুর আর থাকতে পারলেন না। আশ্রমের প্রবেশদ্বারের দিকে এগিয়ে চললেন মাকে অভ্যর্থনা জানাতে। কিন্তু কই মা? ঠাকুর আরো এগিয়ে গেলেন, আরো আরো, একেবারে পাকা রাস্তায় গিয়ে দাঁড়িয়ে ব্যাকুল ভাবে মার আসা পথের দিকে তাকিয়ে রইলেন। তাতেও খান্তি নেই। রাস্তা ধরে সোজা কৈলাস আশ্রমের দিকে এগিয়ে চললেন। এর মধ্যে ঠাকুরের অনেক সঙ্গী অনুসরণে বিরত হয়েছিল। ক্ষুব্ধ অভিমানে নিত্য সেবকেরা ফিরে গিয়েছিল। তাদের প্রাণ দেবতার এই দিনাতি দিন কাঙাল ভাব তাদের অসহ্য লেগেছিল। সীতারামের অনন্য সেবক সহজানন্দজি, শ্রীগোপাল মিত্র কিন্তু পিছু নিতে ছাড়েননি। সঙ্গে ছিলেন আর এক সেবক। সহজানন্দজি ঠাকুরকে গাড়িতে চেপে যেতে প্রার্থনা জানালেন। সে প্রার্থনা প্রত্যাখ্যাত হলো। বেত্রাহত লুব্ধ কুকুরের মতো গাড়িখানি ঠাকুরের একবার আগে একবার পিছে ঘুরতে লাগলো। অপর এক সেবকের প্রার্থনা ঠাকুর পুনরায় নিবারণ করলেন একটু রুক্ষভাবে। তোমাদের ফ্যাশন এটিকেট থাক না, এইভাবেই চলো। অবশেষে সীতারাম তার নিত্যকার ঘোড়া যাদবানন্দজির কাঁধে চাপতে সম্মত হলেন। বিপন্ন সহজানন্দজি কোনো রকমে ঠাকুরকে আগলে নিয়ে চললেন। কৈলাস আশ্রমের কাছাকাছি এক সন্ন্যাসী দ্রুত এসে সীতারামকে সাষ্টাঙ্গ প্রণিপাত পূর্বক নিবেদন করলেন, বাবা আর এগোবেন না, মা শিবানন্দ আশ্রম থেকে বেরিয়েছেন, এই এলেন বলে।
এবার মার গাড়ি দেখা গেল। ঠাকুরকে এত দূর এগিয়ে আসতে দেখতে মার মুখ আনন্দে হাসিতে উজ্জ্বল হয়ে উঠল। বাবা, 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 নম নারায়ণ, নম নারায়ণ, নম নারায়ণ। এরপর সকলে ঋষিকেশ আশ্রমের দিকে এগিয়ে চললেন। সর্বাগ্রে সীতারাম, তারপর তাঁর খালি গাড়ি, তারপর সসঙ্গী মার গাড়ি, তারপর মার কনভয় যানগুলি। ঋষিকেশ আশ্রমে মার নির্দিষ্ট কক্ষের সম্মুখে আসনে মাকে বসানো হলো। চরণতলে সীতারাম। মার সুন্দর কক্ষ দর্শনে সকলেই বিশেষ আনন্দ প্রকাশ করলেন। অবশ্য তার সবটুকু কৃতিত্বই সুযোগ্য মঠ সেবক শ্রীমৎ প্রকাশানন্দজির প্রাপ্য। শিবানন্দ আশ্রমের স্বামী শ্রী মাধবানন্দজি ঠাকুরকে বিনীত প্রার্থনা জানালেন। বাবা, 3 বাত বলিয়ে। সীতারাম সহাস্যে 3 বার মা 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 বলে চুপ করে গেলেন। যে স্থানটিতে মাকে বসানো হয়েছিল তা ঠাকুরের মনঃপুত না হওয়ায় বললেন, তোদের এই ঘরদোর কি মাকে দেখাবি? ভক্তগণের প্রণতি নিবেদন হলো। মা তার একান্ত প্রিয়জন সীতারাম সেবক সহজানন্দজিকে সাদরে মাল্যভূষিত করলেন। এবার মা উঠলেন। ফেরবার তারা আছে। দ্বিতলে গঙ্গা মন্দিরে ওঠায় মার অসুবিধা হবে শুনে ষোড়শিক সীতারাম বললেন, ওখানে যে মার সতীন আছে। মা গিরিরাজ দুহিতা দুর্গা, তাই গঙ্গা তাঁর সতীন, এই ঠাকুরের ইঙ্গিত। মা যে কম্বলে বসেছিলেন সেটি তাঁকে অর্ঘ্য স্বরূপ নিবেদন করে এক ভক্ত বললেন, বাবা মাকে এটি দিলেন। কথাটা কানে যেতেই সীতারামের সংশোধনী প্রত্যুত্তর, মাকে এসব কি দিবি রে? মাকে ভক্তি প্রীতি দিতে হয়। মা এবার গাড়িতে উঠবেন। ঠাকুর পুনঃ প্রণত হলেন। মাতৃদত্ত তোয়ালেটি গলায় জড়িয়ে মাকে এগিয়ে দিতে গেলেন। মাকে দুজন সেবিকা ধরে নিয়ে যাচ্ছে দেখে সীতারাম সাদর মন্তব্য করলেন, মা আমার বুড়ি হয়ে গেছে গো। মা ভারী সুন্দর উত্তর দিলেন, বাবা মেয়েকে কখনো খুকি বলে ডাকে, কখনো বুড়ি বলে আদর করে। বাবা, 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 তোমার এই ছোট্ট মেয়েকে যা বলতে ভালো লাগে তুমি তাই বলো বাবা। মার গাড়ি এবার ছাড়বে। বাবা, 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 নম নারায়ণ, নম নারায়ণ। এবার আসি বাবা, অনুমতি করো, আদেশ দাও। মা গাড়িতে উঠলেন। মার গাড়ির সারি ঋষিকেশ আশ্রম, তারপর ঋষিকেশ শহর ছেড়ে পাহাড়ি রাস্তায় আড়ালে অদৃশ্য হয়ে গেল। মার বিদায় গ্রহণের পর সীতারাম সামান্য প্রসাদ গ্রহণ করেই হরিদ্বার গিরিবালা পান্থনিবাস পরিদর্শন করে সোজা দিল্লি রওনা হয়ে গেলেন এই তারিখে। জয় গুরু।